আজকে আমরা বাংলাদেশের এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যা কিন্তু সরাসরি আমাদের সবার জীবনে প্রভাব ফেলছে। হ্যাঁ, আমি জ্বালানি আর বিদ্যুৎ সংকটের কথাই বলছি। এটা শুধু যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে তা কিন্তু না, এর প্রভাবটা কিন্তু আমাদের পুরো অর্থনীতির উপর ছড়িয়ে পড়ছে। এই প্রশ্নটা এখন সবার মনে, তাই না? যে কেন বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। কি হচ্ছেটা কি? এর পেছনের আসল কারণটা আসলে কি? কেন আমাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে? চলুন, এই যে এত জটিল একটা বিষয়, এটাকে আমরা একদম সহজ করে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আশা করি এই আলোচনার শেষে পুরো ছবিটা আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। যদি আমরা মূল কারণ খুঁজতে যাই তাহলে দেখব মূলত তিনটা বড় কারণ একসাথে হয়ে এই সংকটটা তৈরি করেছে। চলেন এই কারণগুলোকে একটা একটা করে তলিয়ে দেখা যাক। দেখুন, এই তিনটা কারণ কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। প্রথমে আসছে আন্তর্জাতিক পরিস্থিতি, তারপর দেশের ভেতরের ডলারের সমস্যা, আর সবশেষে আমাদের বিদ্যুৎ খাতেরই কিছু কাঠামোগত দুর্বলতা। আচ্ছা, প্রথম কারণটা হলো আন্তর্জাতিক। ধরুন, মধ্যপ্রাচ্যে যখন কোনো উত্তেজনা তৈরি হয় বা কোনো যুদ্ধ লাগে, তখন কি হয়? বিশ্বজুড়ে তেল আর গ্যাসের দাম হুট করে বেড়ে যায়। আর বাংলাদেশ যেহেতু তার বেশিরভাগ জ্বালানি বিদেশ থেকে কিনে আনে, তাই সেই ধাক্কাটা সরাসরি আমাদের দেশের উপর এসে পড়ে। মানে ব্যাপারটা সহজভাবে বললে যা দাঁড়ায়, দেশের বাইরে যুদ্ধ বা অস্থিরতা মানেই হল দেশের ভেতরে বিদ্যুতের সমস্যা। এই সাধারণ সমীকরণটাই কিন্তু এখনকার কঠিন বাস্তবতা। এবার আসি দ্বিতীয় কারণে, আর সেটা হলো ডলার সংকট। বিদেশ থেকে যে আমরা জ্বালানি কিনব তার দাম তো ডলারে দিতে হয়, তাই না? কিন্তু সমস্যাটা হলো এখন দেশের ডলারের একটা ঘাটতি চলছে, ফলে সময় মতো জ্বালানি আমদানি করা যাচ্ছে না। আর এর সরাসরি প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে, মানে উৎপাদন কমে যাচ্ছে। আর ৩ নম্বর কারণটা, সত্যি বলতে এটা আমাদের নিজেদের একটা কাঠামোগত দুর্বলতা। অবাক করার মতো ব্যাপার হলো, আমাদের দেশে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর কেন্দ্র তৈরি করা আছে, কিন্তু আসল সমস্যাটা হলো সেই কেন্দ্রগুলো তো আর শুধু শুধু চলবে না। চালানোর জন্য যে পরিমাণ গ্যাস বা তেল দরকার সেটারই সরবরাহ নেই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হয়তো কাগজে কলমে ঠিকই আছে, কিন্তু জ্বালানির অভাবে সেই ক্ষমতা আমরা আসলে কাজেই লাগাতে পারছি না। এটা কিন্তু একটা বিরাট বিরোধাভাস, তাই না? তো এই যে এতগুলো কারণের কথা বললাম, এগুলোর ফলে বাস্তবে ঠিক কি ঘটছে চলুন এবার দেখি। এই সংকটটা আমাদের জীবন আর অর্থনীতিতে কতটা গভীর প্রভাব ফেলছে। যা ঘটছে তা তো আমরা চোখেই দেখছি। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত লোডশেডিং ভয়ঙ্করভাবে বেড়েছে। পেট্রোল পাম্পে গেলে লম্বা লাইন, জ্বালানির দামও চড়া। বড় বড় কারখানাগুলো বাধ্য হয়ে তাদের উৎপাদন কমাচ্ছে। এমনকি কৃষকরাও ঠিকমতো সেচ পাম্প চালাতে পারছেন না। আর এর যে গভীর প্রভাবগুলো, সেগুলো আরও চিন্তার বিষয়। দেখুন, জ্বালানির দাম বাড়লে কি হয়? কারখানায় উৎপাদন খরচ বাড়ে, ফলে বাজারে সবকিছুর দামও বেড়ে যায়। এই গরমে বিদ্যুৎ না থাকায় মানুষের কষ্ট তো চরমে, অনেক জায়গায় পানির সংকটও দেখা দিচ্ছে। আর সব মিলিয়ে দেশের অর্থনীতির চাকাটাই যেন একটু ধীর হয়ে আসছে। আচ্ছা, এই যে একটা কঠিন পরিস্থিতি, এখানে সরকার আসলে কি করার চেষ্টা করছে? এই সংকটটা সামাল দিতে কয়েকটা পথে এগোনোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। সরকার মূলত ৩টা প্রধান কৌশল নিয়েছে বলে মনে হচ্ছে। ১. IMF বা বিশ্বব্যাংকের মতো সংস্থা থেকে ঋণ নিয়ে ডলারের সংকটটা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ২. সৌর বিদ্যুতের মতো বিকল্প জ্বালানির দিকে আরও বেশি নজর দেওয়া হচ্ছে এবং দেশে নতুন গ্যাস ক্ষেত্র খোঁজার চেষ্টা চলছে। আর ৩. আমাদের সবাইকে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হতে উৎসাহিত করা হচ্ছে। তাহলে ভবিষ্যৎটা কি? এই সংকট থেকে বের হওয়ার পথটা আসলে কতটা সহজ? আমাদের সামনে কিন্তু দুটো সম্ভাব্য পরিস্থিতি আছে। দেখুন, যদি সবকিছু ঠিকঠাক মতো সামলে নেওয়া যায়, তাহলে হয়তো আগামী ১-২ বছরের মধ্যেই সংকট কিছুটা কমে আসতে পারে, বিশেষ করে যদি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আমরা বাড়াতে পারি। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি যদি ভালো না হয় আর ডলার সংকট যদি না কাটে, তাহলে এই সমস্যাটা কিন্তু আরও লম্বা সময় ধরে চলতে পারে। তো এত সব আলোচনার পর আমরা যদি পুরো ব্যাপারটা একটা লাইনে বুঝতে চাই, তাহলে কি দাঁড়ায়? বাংলাদেশের জ্বালানি সংকটকে একটা সহজ সমীকরণে ফেলা যায়। বিদেশের উপর অতিরিক্ত নির্ভরতা, সাথে ডলারের অভাব, আর এর সাথে যোগ হয়েছে আমাদের নিজস্ব কিছু কাঠামোগত দুর্বলতা। এই তিনটার যোগফলই হল আজকের এই পরিস্থিতি। তবে শেষে একটা কথা বলতেই হয়, এই সংকটটাও কিন্তু শুধু সরকারের একার নয়, এটা আমাদের পুরো দেশের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ইতিহাস তো এটাই বলে যে বাংলাদেশ এর আগেও অনেক কঠিন সময় পার করে সাহসের সাথে আবার ঘুরে দাঁড়িয়েছে। তাই প্রশ্নটা কিন্তু এখানেই থেকে যায়, অতীতের মতো এবারও কি বাংলাদেশ এই বড় চ্যালেঞ্জটা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারবে? এর উত্তরটা হয়তো একমাত্র সময়ই বলে দেবে।